আজকের প্রথম খবরটা হলো শপথ নিলেন হিমন্ত সরকারের নয়া 4 মন্ত্রী। শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা সরকারের নয়া 4 মন্ত্রী। শনিবার দুপুর 12টা নাগাদ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ নিলেন বরাক উপত্যকার 2 বিধায়ক সহ 4 জন। তারা হলেন কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায়, পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, তিনসুকিয়ার রূপেশ গোয়ালা ও ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন। তাদের শপথ বাক্য পাঠ করান লক্ষণ প্রসাদ আচার্য। এদিন শপথ নেওয়ার আগে কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল কামাখ্যা মন্দির পরিদর্শন করেন। এছাড়া বাংলায় শপথ নেন কৃষ্ণেন্দু পাল এবং হিন্দিতে কৌশিক রায় শপথ বাক্য পাঠ করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো বিয়ের প্রলোভন দিয়ে সহবাস, 20 বছর কারাবাস যুবকের। বিয়ের প্রলোভন দিয়ে নাবালিকা প্রেমিকার সঙ্গে যৌনাচারের মামলায় যুবককে 20 বছর কারাবাসের সাজা শুনালো কাছাড়ের স্পেশাল জজ পক্সো নারায়ণকুড়ির আদালত। সাজাপ্রাপ্ত যুবক সুরজ বরাইক, যার বয়স ছিল 23, উদারবন থানা এলাকার চণ্ডীগড় 3য় খণ্ড গুঙ্গুরবন্দের বাসিন্দা। বছর 17 নাবালিকার সঙ্গে সুরজ যৌনাচার চালায় 2022 সালে। ওই নাবালিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, আর এই সম্পর্কের দৌলতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। বেশ কয়েকবার এভাবে শারীরিক সম্পর্কের দরুন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। যদিও এ নিয়ে কিছুই জানতে পারেননি নাবালিকার অভিভাবকরা। অন্তঃসত্ত্বা হওয়ার পর নাবালিকা একদিন অসুস্থতা বোধ করলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। সেটা 2022 সালের অক্টোবর মাসের ঘটনা। চিকিৎসক পরীক্ষা করে জানান নাবালিকা অন্তঃসত্ত্বা। তখন তাকে জিজ্ঞেস করলে সে সুরজের সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে যৌনাচারী কথা খুলাসা করে। এই অবস্থায় নাবালিকার অভিভাবকরা ব্যাপারটা জানান সুরজের অভিভাবক সহ অন্যান্য মাতব্বরদের। এ নিয়ে বসে বিচার সভা। যদিও বিচার সভায় সুরজ ওই নাবালিকার সঙ্গে তার সম্পর্ক ও যৌনাচারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। এতে নাবালিকার অভিভাবকরা থানায় দায়ের করেন এজাহার। এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত চালায়। এদিকে এসবের মাঝে কয়েক মাস পর নাবালিকা জন্ম দেয় এক কন্যা সন্তানের। যদিও দিন 5 পর ওই সন্তানের মৃত্যু ঘটে। এদিকে পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে আদালত গত 4 ডিসেম্বর সুরজকে দোষী সাব্যস্ত করে। এরপর সাজা ঘোষণা করা হয় 6 ডিসেম্বর শুক্রবার। আদালত সুরজকে পক্সো আইনের 6 নম্বর ধারায় 20 বছর সশ্রম কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করেছে 10,000 টাকা। জরিমানা অনাদায়ে তাকে বুক করতে হবে আরও 6 মাসের কারাদণ্ড। আজকের পরবর্তী খবরটি হলো বরাকের হোটেল রেস্তোরাঁয় বাংলাদেশিদের থাকতে মানা সিদ্ধান্ত ইউনিয়নের। প্রতিবেশী বাংলাদেশে সম্প্রতি আবারও অস্থিরতা শুরু হয়েছে। দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা ও ইসকন সদস্যদের গ্রেফতারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া অব্যাহত। এ ঘটনার বিরুদ্ধে ত্রিপুরা সহ আসামের কিছু অংশে বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে বরাকের বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ বাংলাদেশি গ্রাহকদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘোষণা দিয়ে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত বরাক উপত্যকার হোটেল ও রেস্তোরাঁয় কোনো বাংলাদেশি গ্রাহককে থাকতে দেওয়া হবে না। অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, বাংলাদেশে ঘটনাটি খুবই দুঃখজনক। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন। সংস্থার এক সদস্য বলেন, আমরা হিন্দুদের উপর নির্যাতন বেড়ে যাওয়া, মৌলবাদীদের উত্থান এবং বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিবেশ মানসিকভাবে মেনে নিতে পারি না। আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি আবার স্থিতিশীল হবে এবং আমাদের সাথে সম্পর্ক জোরদার হবে। যদি এর উন্নতি হয় তাহলেই বাংলাদেশি গ্রাহকদের পরিষেবা দেওয়ার কথা বিবেচনা করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো রাজ্যের 44,094টি স্কুলে 3 ধাপে গুণ উৎসব, চালু মোবাইল অ্যাপ পোর্টাল। ফের গুণ উৎসব। রাজ্যে স্কুল শিক্ষার মান উন্নত করার প্রচেষ্টার অঙ্গ হিসাবে গুণ উৎসব 2025 6 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। 2025 গুণ উৎসব রাজ্যের 35টি জেলার 44,094টি স্কুলে 3 ধাপে পরিচালিত হবে। গুণ উৎসবে 39,65,081 জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে। এ উপলক্ষে শুক্রবার গৌহাটির আসাম প্রশাসনিক অফিসার্স কলেজে গুণ উৎসব মোবাইল অ্যাপ এবং গুণ উৎসব পোর্টাল চালু করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু।
অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত 39,65,081 জন শিক্ষার্থী গুণ উৎসবের আওতায় আসবে। 3 ধাপে অনুষ্ঠিত হবে গুণ উৎসব। গুণ উৎসব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্যায়ে 7 থেকে 9 জানুয়ারি যথাক্রমে বরপেটা, বজালী, করিমগঞ্জ, কামরূপ, কার্বি আংলং, কোকরাঝার, লখিমপুর, নোয়াগাঁও, শিবসাগর, দক্ষিণ সালমারা, মানকাচর এবং উদালগুড়ি সহ 11টি জেলায় অনুষ্ঠিত হবে। স্ব-মূল্যায়ন জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। গুণ উৎসবের দ্বিতীয় পর্যায়ে 20 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত 14টি জেলায় অনুষ্ঠিত হবে। জেলাগুলি হল যথাক্রমে বাক্সা, চিরাং, চরাইদেউ, ধেমাজি, ধুবড়ী, গোলাঘাট, হাইলাকান্দি, হুজাই, যোরহাট, কামরূপ মেট্রোপলিটন, শোনিতপুর, তামুলপুর, তিনসুকিয়া এবং পশ্চিম কার্বি আংলং। স্ব-মূল্যায়ন হবে 17 জানুয়ারি। গুণ উৎসবের তৃতীয় পর্ব 6 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত 10টি জেলায় অনুষ্ঠিত হবে। এই জেলাগুলি হল যথাক্রমে বঙ্গাইগাঁও, বিশ্বনাথ, দরং, ডিব্রুগড়, গোয়ালপাড়া, কাছাড়, নলবাড়ি, মরিগাঁও, ডিমা হাসাও এবং মাজুলী। স্ব-মূল্যায়ন হবে 5 ফেব্রুয়ারি। আজকের পরবর্তী খবরটি হল রাজ্যে আরও 6 নবোদয় বিদ্যালয় গড়বে কেন্দ্র। অসমে আরও 6টি নতুন নবোদয় বিদ্যালয় তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা গোটা দেশে 28টি নতুন নবোদয় বিদ্যালয় ও 85টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির প্রকল্প মঞ্জুর করেছে। অসমের জন্য জাগিরৌডে নতুন একটি কেন্দ্রীয় বিদ্যালয় এবং শোনিতপুর, চরাইদেউ, হুজাই, মাজুলী, দক্ষিণ সালমারা, মানকাচর ও পশ্চিম কার্বি আংলং জেলায় মোট 6টি নবোদয় বিদ্যালয় মঞ্জুর হয়েছে। নতুন জাতীয় শিক্ষা নীতি চালুর পরে অবশ্য কেন্দ্রীয় ও নবোদয় বিদ্যালয়গুলির নতুন নামকরণ হয়েছে PM3 স্কুল। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গোটা দেশে 85টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি ও একটি কেন্দ্রীয় বিদ্যালয় সম্প্রসারণের জন্য মোট 5,872 কোটি টাকা খরচ হবে। 28টি নতুন নবোদয় বিদ্যালয় তৈরিতে খরচ হবে 2,360 কোটি টাকা। নতুন স্কুলগুলিতে প্রায় 6,700 শিক্ষক ও শিক্ষক কর্মচারী পদ তৈরি হবে। প্রায় 98,000 ছাত্রছাত্রী ওই স্কুলগুলিতে পড়ার সুযোগ পাবেন। মূলত গ্রামীণ এলাকার ছেলেমেয়েদের 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভালো মানের আধুনিক শিক্ষার জন্য পুরোপুরি আবাসিক নবোদয় বিদ্যালয় তৈরি হয়। আর্থসামাজিক পরিস্থিতির বিচার না করে প্রতিভাবান ছেলেমেয়েদের পরীক্ষার মাধ্যমে এই স্কুলে ভর্তি নেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো লটারিতে রাতারাতি কোটিপতি কল মিস্ত্রি। ভেবেছিলেন কল সরাতে সরাতে গোটা জীবন কেটে যাবে তার, কিন্তু কাহিনীতে রংচঙ্গে একটি লটারির টিকিট। সেই কিশোর বয়স থেকে হাড় ভাঙ্গা খাটনি খেটেও সংসারের অভাব অনটন গুছাতে পারেননি হরিয়ানার বাসিন্দা মঙ্গল সিং। বুধবার রাতে আচমকাই ভাগ্যের চাকা ঘুরল গরিব কলমিস্ত্রির। সিরসার খৈরপুর গ্রামের বছর 40-এর কলমিস্ত্রি মঙ্গলবার লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন। সেই বাবদ পেয়েছেন 1,50,00,000 টাকা। লটারির টিকিট কাটা তার বহুকালের নেশা। লটারির টিকিটে 2-4 বার ছোটখাটো অঙ্কের টাকা যে পাননি তাও নয়, কিন্তু স্বপ্নেও ভাবেননি তার ভাগ্য এভাবে বদলে দেবে ছোট একটি কাগজ। মঙ্গলবার সারাদিনের কাজের শেষে রাত 9টা নাগাদ পাড়ার দোকানে গিয়েছিলেন আড্ডা দিতে। তখনই তার কাছে ফোন আসে লটারির দোকান থেকে। দোকানের মালিক তাকে সুখবরটা দেন। শুনে বিশ্বাসই হচ্ছিল না। ঈশ্বর মঙ্গলময়, তিনি না চাইলে সারা জীবনেও এত টাকা উপার্জন করা সম্ভব হতো না, বললেন মঙ্গল। বাড়িতে খবরটা পৌঁছাতেই খুশিতে ভেসে যায় পরিবার। আনন্দের খবর চার দেওয়ালে আটকে না থেকে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পাড়াপড়শিরাও মেতে উঠেন খুশিতে। মঙ্গল বললেন, উত্তেজনায় সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি। আজকের পরবর্তী খবরটি হলো কানাডায় ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার এক। কানাডায় ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম গুরাশিস সিং, 22 বছর বয়স। তিনি লাম্পটন কলেজের বিজনেস ম্যানেজমেন্টের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ঘটনায় ক্রসলে হান্টার 36 বছর বয়সী নামে একজনকে গ্রেফতার করেছে কানাডা পুলিশ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার অন্টারিওর সারোনিয়ার কুইন স্ট্রিটের একটি বাড়িতে গত রবিবার ঘটনাটি ঘটেছে। সেদিন বাড়ির রান্নাঘরে গোরাসিস ও হান্টার বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময় আচমকাই গোরাসিসকে ছুরি দিয়ে কুপাতে থাকেন হান্টার। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ভারতীয় ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করা হয়েছে।
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো ফরহাদ মজহারের একের পর এক প্রশ্নের মুখে পড়লেন ইউনূস। হিন্দু নিপীড়নের ঘটনার অভিযোগ খণ্ডনে জাতীয় ঐক্য গড়তে দেশের ধর্মীয় নেতাদের বৈঠকে ডেকেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হয় সেই বৈঠক। সেই বৈঠকে বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মজহারের একের পর এক প্রশ্নের মুখে পড়েন ইউনূস। জানা গিয়েছে প্রধান উপদেষ্টাকে তিনি সরাসরি প্রশ্ন করেন, কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে কি এমন দেশদ্রোহিতার অভিযোগ আছে যে ব্রিটিশ আমলের আইনে তাকে জেলে আটকে রেখেছেন, কেন সরকার তাকে জামিন দিচ্ছে না, কেন জামিনের আর্জি জানাতে তিনি কোনো আইনজীবী পেলেন না। বাংলাদেশের সুশীল সমাজের এই প্রবীণ ও নামজাদা ব্যক্তিত্বর কথা হিন্দু মন্দির ভাঙ্গা, সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের পাশাপাশি মাঝার ভাঙ্গা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্বের দরবারে যে তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে সে প্রসঙ্গ ও তুলে ধরেন তিনি। বলেন, শুধু ভারতীয় মিডিয়ার দিকে আঙ্গুল তুলে লাভ হবে না। বৈঠকে সনাতন ধর্ম ঐক্য জোটকে ডাকা হয়নি। ধৃত চিন্ময় কৃষ্ণ যে সংগঠনের মুখপাত্র ফরহাদ মজহার প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন, যে সংগঠন সংখ্যালঘুদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে আপনি তাদের বৈঠকে ডাকেননি, কেন তারা আন্দোলন করছে, কেন বিপন্ন মনে করছে, সেগুলো তো প্রশাসনের শোনা দরকার। বুদ্ধিজীবী ফরহাদ মজহারের পরামর্শ, দেশে শান্তি ফেরাতে এখনই চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেওয়া হোক। তিনি যদি দেশদ্রোহিতামূলক কাজ করে থাকেন তার বিরুদ্ধে অভিযোগগুলি কি প্রকাশ্যে জানাতে হবে সরকারকে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।